ভালোবাসাটা কঠিন, প্রেম তো করাই যায়। হলিউডের আমার তো অল টাইম ফেভারিট লিওনার্দো ডিক্যাপ্রিও। ছেলেও যখন দেখে মেয়ের অনেক টাকা পয়সা আছে, ছেলেও কিন্তু চায় যে হ্যাঁ আমি একটা মানে এর সাথে থাকতে পারলে আমার একটা ভালো লাইফস্টাইল হবে। আমি অনেক ফুডি। জায়েদ খান এখন কমেডি আপনার আই থিংক। সাকিব খান, ফেমাস গ্রেট অ্যাক্টর। চঞ্চল চৌধুরী, হি ইজ ডেফিনেটলি গ্রেট অ্যাক্টর। মোশাররফ করিম, হি ইজ অলসো ভেরি ফানি। অপু বিশ্বাস, অপু বিশ্বাসের কাজ আমার আসলে সত্যি কথা একদমই দেখা হয়নি। বুবলি। বুবলিও অনেক সুন্দর। সোহা কি টিকটক করে? না 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 না, একদমই না। জেরিন সাদিয়া সোহা, Yeah. সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আমাদের এই আজকের পডকাস্ট আপনাকে ঘিরে আপনার ছোটবেলার শৈশবের গল্প দিয়ে শুরু করতে চাই। বেড়ে ওঠা কোথায়? বেড়ে ওঠা বাংলাদেশেই। বেড়ে ওঠা প্রথমে চট্টগ্রামে ছিলাম, তারপরে খুলনাতে, ঢাকাতেও ছিলাম। তো এই সব জায়গা মিলিয়ে। স্কুল কলেজ পড়াশোনা কোথায় করেছেন? স্কুল ছিল ঢাকাতে ছিল, উদান হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তাম। তারপরে চিটাগাংয়েও ছিল। তারপরে খুলনাতে কলেজের স্কুলে পড়েছি। তারপরে ঢাকাতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তারপর তো এবার 2019-এ আমেরিকাতে মুভ হয়ে যাই। এই তো। আমেরিকা কেন চলে গেলেন বাংলাদেশ রেখে? I would say for better life, for better opportunity. কি কারণে মনে হলো যে আমেরিকা আপনার জন্য বেটার অপরচুনিটিস, বাংলাদেশ না? না না, বাংলাদেশে অবশ্যই বেটার অপরচুনিটিস। ইজ জাস্ট লাইক I would say মানে বাংলাদেশ gave me my roots and values, but America taught me like how to dream big and how to be independent. So আমেরিকা আসলে সবাইকে শিখিয়ে দেয় লাইক বাস্তবতা। সো এই জন্যই আর কি। বাংলাদেশ এবং আমেরিকা দুইটি পরিচয় আপনার, কোনটি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কেমন পার্থক্য দুটোর? আম, দুটোই স্বাচ্ছন্দ্য বোধ করি, যেমন দুটো ডিফারেন্ট। বাংলাদেশে আসলে বাংলাদেশের ফ্যামিলিজ অ্যান্ড মানে বাংলাদেশে আসলে এই যে কাজ করা হয় বিভিন্ন জায়গায়, আর বাংলাদেশকে তো আমি ইন্টারন্যাশনালি অনেক জায়গায় রিপ্রেজেন্ট করছি, সো অনেকে এভাবে চিনে। আর আমেরিকাতে তো নিজের ক্যারিয়ার, আমেরিকাতে অনেক ব্যস্ত থাকা হয় কাজ নিয়ে, সো এভাবেই। মডেলিংটা শুরু কিভাবে, প্রথম দিকে জার্নিটা একটু জানতে চাই। মডেলিং শুরু আসলে ছোটবেলা থেকে। আই ওয়াজ অলওয়েজ প্যাশনেট অ্যাবাউট ফ্যাশন, গ্ল্যামার, ক্যামেরা। তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে কিছু একটা করব মডেলিং। তারপরে তো মানে বাংলাদেশ আর আমেরিকাতে মডেলিং অনেক ডিফারেন্ট। আমেরিকাতে যেরকম অনেক এজেন্সির মাধ্যমে করতে হয়, বাংলাদেশে তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অফার করে এরকম। তো আমি 2017 থেকে আর কি ফটোশ্যুট করা শুরু করি বিভিন্ন জায়গায়। তো তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অফার পাই, অনেক ফটোগ্রাফার, ডিরেক্টর, প্রডিউসারের মাধ্যমে অনেক অফার পাই। তো তখনই আর কি মনে হলো যে না, কিছু আমি করতে পারবো। তো তখন থেকে স্টার্ট। তারপরে তো বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করলাম, বিভিন্ন ম্যাগাজিনে কাজ করলাম। আর এরপরে আমেরিকাতে মুভ হয়ে যাওয়ার পরেও কাজ করছি, এখন ফ্যাশন উইকগুলো করছি, র্যাম্প করছি। সো এই তো। পরিবার কিছু বলেনি মডেলিং নিয়ে, যে কেরিয়ারটা কেন এখানে গড়বেন? পরিবার আসলে যখন আমি স্টার্ট করি 2017, ইটস অলমোস্ট 9 ইয়ার্স। তো তখন ওই টাইমে তো আসলে এতটা মানে ছিল না সবার। আম, তো মানে আমার মা অনেক সাপোর্টিভ ছিল, বাবা তো ছিল না। কিন্তু পরে যখন দেখলো বাবা যে বিভিন্ন নিউজ পেপারে আমার ছবি, ম্যাগাজিনের ছবি, তো তখন হি স্টার্টেড অ্যাপ্রিসিয়েট। তো তারপর থেকে এখন পর্যন্ত না, এগুলা নিয়ে তারাও প্রাউড ফিল করে যে এখন আমি কানজে গেলাম, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলাম, এখন সবাই খুশি। প্রথম কাজটা নিয়ে একটু শুনতে চাই, কিভাবে পেলেন? প্রথম কাজের স্মৃতি সবারই ভালো মনে থাকে। হ্যাঁ, প্রথম কাজটা আসলে আমি একটা নাটকে কাজ করেছিলাম অনেক আগে, 2017-এ। তো তখন ওই যেভাবেই আর কি, মানে আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে ছবি দিতাম, তো তখন দেখে এক ডিরেক্টর আমাকে অফার করলো ছোট একটা রোল। তো গাজীপুরে হয়েছিল, আমার এখনো মনে আছে। সো ইট ওয়াজ লট অফ ফান, যে আমার আরো দুটো কো আর্টিস্ট ছিল। তো তখন আমরা সবাই মিলে গাজীপুরে গিয়ে শুটিংটা করি, পুবাইলে। তো হ্যাঁ, ওই স্মৃতিগুলো মনে পড়ে এখনো। তো ওটাই। ছোটবেলায় কি ভাবতেন যে অভিনয় করবেন বা মডেলিং করবেন, নাকি অন্য কোনো প্যাশন ছিল? না, ছোটবেলায় অত এভাবে ভাবিনি। কিন্তু পরে যখন আমি ঢাকায় আসলাম 2017-এ, তখন মনে হলো যে না, মানে আমার ছবি দেখে যখন সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো, তখন মনে করলাম যে করতে পারবো। প্রথম যখন পত্রিকায় আপনার ছবি আসলো, সেই অভিজ্ঞতাটা একটু শুনি, কেমন ছিল? সো প্রথম যখন আসলো, তখন একটা আমার মনে হয় একটা কোনো একটা কসমেটিক্স ব্র্যান্ডের আমি শ্যুট করেছিলাম। তো তখন আসলো, কিন্তু তখন হচ্ছে কি আসলে আমার বাবা খুব একটা জানতো না। তো তখন ওটা নিয়ে একটু ভয়ে ছিলাম যে দেখলে কিভাবে কি তার
আর রিয়াকশনটা কেমন হবে। কিন্তু পরে দেখলাম যে না, আসলে বাবা দেখেও সেও মানে এটা অন্য মানুষদেরকে দেখাচ্ছে, আমার রিলেটিভসদেরকে দেখাচ্ছে। তো তখন আসলে ওটা খুবই ভালো লাগার ব্যাপার ছিল। বাংলাদেশে তো মডেলিং এবং অভিনয় বা মিডিয়া জগতে নারীদের জন্য কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং। তো আপনার শুরুটাতে এই ধরনের কোনো বাধা পেয়েছেন কিনা সেই গল্পটা একটু জানতে চাই। হ্যাঁ, ওই যে বললাম না, বাধা হচ্ছে গিয়ে ফ্যামিলি, সবাই মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই তো বেশি একটা সাপোর্টিভ ছিল না। বাট যেহেতু আমার মম অনেক সাপোর্টিভ ছিল, সো এই জন্য মানে আমার অত প্রবলেম হয়নি। সো সে আর কি আমার রিলেটিভদেরকেও বলেছে, সেই জন্য অত বেশি আমার প্রবলেম হয়নি। এবার কান ফেস্টিভ্যাল নিয়ে আসি। কানের অভিজ্ঞতাটা একটু জানতে চাই, কেমন ছিল শুরুটা? I would say like it was a very amazing feelings. So প্রথমবারের মতন আমি কানসে গেলাম। আর মানে বাংলাদেশ থেকে তো আসলে খুব একটা মানুষ এখনো পর্যন্ত যায়নি। তো যেটা হচ্ছে গিয়ে, আর যেহেতু বাংলাদেশি মেয়ে হিসেবে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলাম, সো ইট ওয়াজ এ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি। আর ওখানে সবাই মানে ছোটবেলা থেকে যেটা দেখলাম যে অনেক বড় বড় সেলিব্রিটিরা যেত রেড কার্পেটে হাঁটতো। তা আমি যে কখনো একদিন করব, এটা আসলে আমি যদি চিন্তা করি 10 বছর আগে আমি কখনো ইমাজিন করিনি এটা। সো ইয়া, ইট ওয়াজ এ ভেরি লাইক ইট ফেল্ট আনরিয়েল অ্যাকচুয়ালি। অনেক সুপারস্টার হলিউড বলিউডের সেখানে গিয়েছে, বড় বড় অভিনেত্রীরা গিয়েছেন, তাদের সঙ্গে দেখা হয়েছে। তাদেরকে সামনাসামনি দেখলেন, কাকে দেখে মনে হয়েছে যে এটাও আসলে বাস্তবে দেখছেন তাকে? স্বপ্ন অনেক নয়। বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে দেখলাম, বাট আমি টম ক্রুজকে দেখেছিলাম। তো তখন আমার মনে হয়েছিল যে ওয়াও, মানে ইট ওয়াজ ফিল লাইক এ ড্রিম। আর কার কার সঙ্গে দেখা হয়েছে? আসলে ওখানে কিরকম, মানে ওখানে দুটো হোটেল আছে, মোস্টলি মার্টিনস আর হচ্ছে রিটজ কার্লটন। সো দুটো হোটেলেই সব সেলিব্রিটিরা থাকে। তো ওখানে মানে গেলেই মানে প্রায় সব সেলিব্রিটিদেরকে দেখা যায়। তো আমি দেখলাম অ্যাঞ্জেলিনা জোলিকে দেখেছি, তারপরে বলিউডের অনেক অ্যাক্ট্রেসদেরকে দেখেছি, আলিয়া ভাট, তার জাহ্নবী কাপুর। সো এই তো। এমন কোনো স্মৃতি আছে যেটা কখনোই ভোলার মতো না ফেস্টিভ্যালে? স্মৃতি বলতে আমি বলবো যে যখন মাই ফার্স্ট স্টেপ অ্যাট রেড কার্পেট, সো আই ক্যানট এক্সপ্লেইন দ্য ফিলিংস। তো ওইটা আর কি, যে ডেফিনেটলি আই ওয়াজ রিয়েলি নার্ভাস, যেহেতু ফার্স্ট টাইমের জন্য মানে গিয়েছিলাম। তো ওটাই যে যখন আমি রেড কার্পেটে প্রথম হাঁটলাম, ওটাই মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং ছিল আমার জন্য। আচ্ছা, এবার একটু সিরিয়াস কথাতে আসি। জি। সোশ্যাল মিডিয়ার যুগ, হুম, আপনার ছবি আপলোড করা হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মডেলিং এর। এইটা দিয়ে কিন্তু আপনার কেরিয়ার শুরু হয়েছিল হ্যাঁ, বলেছিলেন। এখন কি কোনো চাপ অনুভব করেন বা কোনো ধরনের বাধার সম্মুখীন হন কিনা ফেসবুক ঘিরে বা অন্যান্য প্ল্যাটফর্ম ঘিরে? ফেসবুক ঘিরে আমি বলবো যে যেহেতু বাংলাদেশ ইজ এ মুসলিম কান্ট্রি, সো অবশ্যই সবার মেন্টালিটি তো আর মানে এক না। তো হ্যাঁ, অনেক রকমেরই মানে অনেক অনেক কিছু বলে, কিন্তু আমি বলবো যে মানে এটাকে যে মানে মেনে নিয়েই আগাতে পারবে, আম, সেটাই হচ্ছে কি মানে বাস্তবতা আর কি। তো আহ, হ্যাঁ, ওরকম অনেকেই তো অনেক কমেন্ট করেছে, কিন্তু এখন মানে কি করা যাবে এগুলোতে। মাঝে মাঝে খারাপ লাগে, কিন্তু আমি নিজেকে মানে বলি যে না, এটা মানে মন খারাপ করে থাকলে তো আগাতে পারবো না। যে মেয়েরা আসলে মডেলিং এ আসতে চায়, তারা এই ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, তাদেরকে কি বার্তা দিতে চান, কি মেসেজ দিবেন? যারা এরকম বাধার সম্মুখীন হচ্ছে, আমি বলবো তাদেরকে যে ডোন্ট বি আপসেট, এবং মানে নিজেকে মানে সবার কথা, সবাই তো আসলে অ্যাপ্রিসিয়েট করতে পারে না সবকিছু। আর আমি একটা জিনিস, যে বাংলাদেশ থেকে আসলে ইন্টারন্যাশনালি খুব একটা এখনো মেয়েরা মানে সুযোগ পাচ্ছে না। তো আমি বলবো যে ওদেরকে আসলে ট্রাই করা উচিত ইন্টারন্যাশনালি, কারণ সত্যি কথা যে স্যাডলি মানে বাংলাদেশকে এখনো অনেকেই চিনে না সেভাবে। বাইরের দেশে অনেকেই এখনো মানে ইন্ডিয়াকে যেভাবে চিনে, বাংলাদেশকে চিনে না। তো এই জন্য আসলে আমাদের অনেক ট্যালেন্ট আছে। তো আমি বলবো যে আমাদের মেয়েদের, ছেলেদের আসলে ট্রাই করা উচিত এই কান্সে যাওয়ার, বা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা ফ্যাশন শোগুলোতে অ্যাটেন্ড করার। জি, আর একটু জানতে চাই, এই কান ফেস্টিভ্যাল ঘিরে বাংলাদেশি হয়ে আপনি রিপ্রেজেন্ট করেছেন, আর বাংলাদেশে এখন কাজ কমিয়ে দিয়েছেন, ওই দেশে পাড়ি জমিয়েছেন, কতটা মিস করেন বাংলাদেশকে? বাংলাদেশকে তো অবশ্যই অনেক মিস করি, যেটা আমার ইমোশনস এখানে, ফ্যামিলি এখানে। সবচেয়ে বেশি কি মিস করেন বাংলাদেশের, যেটা আমেরিকায় পাওয়া যায় না? সবচেয়ে বেশি মিস করি বাংলাদেশের পিপল, ফুড, এবং
ওয়ার্মথ লাইক ফ্যামিলির যে ভালোবাসাটা এটাই। সোহা কি খেতে ভালোবাসে? হ্যাঁ, খুবই। আমি অনেক ফুডি। কি খাবার পছন্দ বাংলাদেশের? বাংলাদেশের খাবার মানে আম্মুর হাতের খাবার তো সবথেকে বেশি পছন্দ। সো বিরিয়ানি, বিফ এগুলাই। স্ট্রিট ফুড খাওয়া হয় না? ফুচকা, চটপটি? হ্যাঁ, এগুলা খাওয়া হয় কিন্তু আসলে কি আমেরিকাতে যাওয়ার পরে আই থিংক মানে এখন এখানে আসলে বাইরের খাবার খেলে একটু প্রবলেম হয়। এজন্য ট্রাই করছি একটু বাসায় খাবার। এবার আসার পর কিছু খেয়েছেন? স্ট্রিট ফুড খেয়েছেন? এবার হ্যাঁ, ফুচকা খাওয়া হয়েছে। হ্যাঁ। সব মেয়েদের ফেভারিট এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কি বেশি মিস করা হয় বাংলাদেশে আর এছাড়া? বেশি মিস করা হয় এই মানে ফ্যামিলিটাই বেশি মিস করা হয় সত্যি কথা। আর বাংলাদেশের কালচারটা মিস করা হয়। কিন্তু তারপর আমাদের আমেরিকাতে যে বাঙালি কমিউনিটি আছে আমরা আসলে বাংলাদেশের কালচারটা ধরে রাখার ট্রাই করি ওখানে। আমরা যেমন আমরা নববর্ষ পালন করি ওখানে সবাই মিলে। সো এটাই। এবার কাজের কথায় ফিরি আবার। হ্যাঁ। কি কাজ এখন করছেন? সামনে কি দেখতে পারবো আমরা? অভিনয়টা কি চালিয়ে যাবেন কিনা? হ্যাঁ, কাজ করার তো অবশ্যই ইচ্ছা আছে। তো আমি নেক্সট ইয়ারও ভাবছি আমি নেক্সট ইয়ার আবার কান ফিল্ম ফেস্টিভ্যালে যাব। আর হচ্ছে গিয়ে অভিনয় সবসময় করার ইচ্ছা কিন্তু ভালো কাজ পেলে করব আরকি। তো অবশ্যই যদি ভালো মানের কাজ পাই তো বাংলাদেশে আসবো, করব। কোন ধরনের গল্প আপনার বেশি পছন্দ কাজ করার জন্য? কোনো ড্রিমি কোনো ক্যারেক্টার আছে কিনা? পছন্দ বলতে গেলে আমার আর্ট ফিল্মগুলা বেশি পছন্দ। মানে আমি আসলে খুব বাণিজ্যিক মুভি আমি করতে চাই না। যে আর্ট ফিল্ম এবং এমন কোনো কাহিনী হতে হবে যে যদিও সেটা মানে রিয়েল স্টোরি বেসড হয় তাহলেও ভালো বা কারো বায়োপিক হয় তাহলে ভালো। সো এরকমই। বাংলাদেশের কোন অভিনেতা অভিনেত্রীর কাজ বেশি পছন্দ আপনার? বাংলাদেশের 4-5টা নাম শুনতে চাই আমরা। হিরোদের মধ্যে শুনতে চাই, অভিনেত্রী যারা আছেন তাদের নামটা শুনতে চাই। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে আসলে জয়া আহসান খুবই ভালো মানে অভিনেত্রী। তো ওকে দেখে আমি অনেক ইন্সপায়ার হই। সে ইন্টারন্যাশনালি অনেক কাজ করছে, ইন্ডিয়াতে কাজ করছে। সো শি ইজ আ ভেরি গ্রেট অ্যাক্ট্রেস, ইয়া। আর আর আসলে উম বাংলাদেশের অভিনেতা। বর্তমানে আমি বলব যে উম এখন তো তেমন কেউই ওভাবে মানে একমাত্র শাকিব খানই। এছাড়া আর তো কাউকে আরো আছে, নাম আছে তো। সাকিব খান আছে, নিশো আছে, নিশো হি অপূর্ব ইজ আছে। ভেরি গুড অ্যাক্টর, ইয়া, ইয়া। আসলে এখন ওখানে যাওয়ার পরে এত ব্যস্ত থাকা হয় তো মানে অত মুভি দেখার আসলে সময় হয়ে সুযোগ ওঠে ওঠে না। না। দেশের বাইরে কাকে বেশি পছন্দ? কার অভিনয় বেশি পছন্দ? বলিউড, হলিউডে? হলিউডের আমার তো অল টাইম ফেভারিট লিওনার্দো ডিক্যাপ্রিও। সো ওর কাজই ওর সব মুভি আমি দেখি। আহ, যদি কখনো সুযোগ আসে হলিউডের কোনো হিরোর সঙ্গে কাজ করার, কাকে বেছে নেবেন? অবশ্যই লিওনার্দো। কেন? আমি জানি না মানে ছোটবেলায় টাইটানিক দেখার পরে একটা ফ্যাসিনেশন যে সব মেয়েদেরই একটা ফ্যাসিনেশন কাজ করে। হ্যাঁ। বাংলাদেশে আম, কাদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে আর কি আপনার? বাংলাদেশে এই যে ভালো অ্যাক্টরগুলো এখন যারা আছে নিশো, সিয়াম, আম, এই তো এদের সাথে আরিফিন শুভ। সব নায়িকাদের এখন হট ফেভারিট হচ্ছে সাকিব খান। তার সঙ্গে সবাই কাজ করতে চায়। আপনি তার কাজ দেখেছেন? তার কাজ কিছু দেখা হয়েছে, হ্যাঁ। রিসেন্টলি মানে ও অনেকগুলো ভালো মুভি করেছে, তো হ্যাঁ দেখা হয়েছে কিছু। বাংলাদেশের লাস্ট কোন সিনেমাটা দেখেছেন আপনি? বাংলাদেশের লাস্ট সিনেমা মনে হয় বাংলাদেশেই লাস্ট টাইম আমি যেবার এসেছি তখন শাকিব খানেরই মুভি দেখা হয়েছে। মুভিটার নাম হচ্ছে খেয়াল পড়ছে না আমার। বরবাদ। বরবাদ, হ্যাঁ, 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 বরবাদ। ভালো লেগেছে? তার অভিনয় কেমন লেগেছে? হ্যাঁ, মেকিংটা অভিনয় কেমন ভালো। ছিল? যেহেতু আপনি একটি ইন্টারন্যাশনাল মিডিয়ায় এখন যুক্ত আছেন, বাংলাদেশের কাজের কেমন পরিবর্তন দেখছেন হ্যাঁ, মুভিগুলো? বাংলাদেশ এখন খুবই ভালো মানের কাজ করছে। বাংলাদেশেও তো হচ্ছে গিয়ে কান ফিল্ম ফেস্টিভ্যালের গেল দেখলাম কোন একটা কাজ আদনান আল রাজীবের। তো হ্যাঁ আরো কিছু ডিরেক্টর আছে এখন তারা খুবই ভালো মানের কাজ করছে। রেদওয়ান রনি, তারপর আরেকজন নামটা মনে পড়ছে না আমার, হুমায়ুন আহমেদের ছেলে যে নোহা সুমন। নোহার সময়, হ্যাঁ, 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 ইয়া। ও অনেক ভালো কাজ করছে। কিন্তু হ্যাঁ এখন অনেক আসলে আগের থেকে বাংলাদেশের মিডিয়ার কাজ অনেক মানে অনেক ডেভেলপ হয়েছে আমি বলবো। আর কি পরিবর্তন হওয়া দরকার বলে মনে করেন আপনি বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে হ্যাঁ আমার মনে নারীদের, হয় যে মেয়েদের কাজ করার জায়গাটাতে আর কি পরিবর্তন দরকার বলে মনে করেন?
হ্যাঁ, আমার মনে হয় যে যেহেতু মানে বাংলাদেশের কাজগুলো আরো একটু উন্নত মানের হলে হয়তোবা আমাদের মুভিগুলা ইন্টারন্যাশনালি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। মানে এখনো যাচ্ছে, তাও আমি বলব যে খুব একটা মানে মানুষ তো এখনো জানে না। তো আমার মনে হয় যে মুভিগুলার প্রতি আরো মানে স্টোরি বেসড, এবং আমার মনে হয় যদি আরো বেশি ইনভেস্ট করা হয় আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে, তাহলে আমার মনে হয় যে এটা ইন্টারন্যাশনালি আসলে রিকগনাইজেশন পাবে। এবার একটু র্যাপিড ফায়ার খেলি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। প্রথমে যে জানতে চাই, নিউ ইয়র্ক না ঢাকা? আমি তো এলএতে থাকি, বাট নিউ ইয়র্ক ইজ ফর ভাইব অ্যান্ড ঢাকা তো ইমোশনস। আপনি কোনটা বেছে নেবেন? আমি দোনোটাই। আমি না তো না, যে কোনো একটি নিতে হবে, চুজ ওয়ান। আমি বলবো যে এটা মানে সত্যি কথা যে মানে ফর লিভিং নিউ ইয়র্ক ইজ বেটার দ্যান ঢাকা। বাট ঢাকাতে তো আমি আসি, অলওয়েজই আসবো, এটা আমার রুটস, আমি রুটসকে তো ভুলে গেলে হবে না। চা আর কফি কোনটা? কফি। বার্গার আর পিৎজা? পিৎজা। কেন? আসলে বার্গার পিৎজা দুটোটাই খুব একটা পছন্দ না, কিন্তু যদি একটা চুজ করতে তাহলে পিৎজা। বিফ আর মাটন? বিফ অল টাইম। সাদা ভাত না বিরিয়ানি? বিরিয়ানি। আচ্ছা, শাকিব খান আর নিশো? টাফ চয়েস। আহ, um, আচ্ছা, ওয়াও, না সময় বললে লাগছে। হয় না। না না, যে কোনো একটা চুজ করতে হবে। Um, নিশো। আচ্ছা, আরেকটু জানতে চাই, সিনেমা আর নাটক? সিনেমা ডেফিনেটলি, বাট ভালো মানের সিনেমা। ভালো মানের সিনেমা। হাই ফ্যাশন আর কমফোর্ট? দুটোই, বাট আই প্রেফার কমফোর্ট স্টাইল। হ্যাঁ। সবসময় কি এই কমফোর্ট থাকার জন্যই আর কি সব ধরনের মানে হাই ফ্যাশন করেন না? না না, হাই ফ্যাশন করা হয়, এই জন্যই বললাম দুটোই, কিন্তু যেহেতু এলেতে অনেক গরম থাকে মোস্ট হ্যাঁ। অফ দ্য টাইমস, তাই একটু কমফোর্টেবল জামাই পরার ট্রাই করি। এক শব্দে যদি নিজেকে সোহা বলতে চায়, কি বলবে? এক শব্দে I would say empathetic, because I feel like I'm a very emotional person. So আমার ফ্রেন্ডরা সবাই আসে আমার কাছে সবার দুঃখ কষ্ট নিয়ে, ও গ্রেট, তাদেরকে সাজেশন দেন। তাদেরকে সাজেশন দিয়ে। হ্যাঁ। লাভ এই তো। লাভ লাইফ সম্পর্কে একটু জানতে চাই, কখনো প্রেম এসেছে জীবনে? প্রেম এসেছিল, এখন নেই, এখন সিঙ্গেল। সেই গল্পটা ছিল। একটু কেমন শুনতে চাই, কবে এসেছিল যদি বলা যায়, যতটুকু বলা যায়। এসেছিল, হ্যাঁ, ছোটবেলায়। ছোটবেলায় অনেক দিনেরই একটা সম্পর্ক ছিল, কিন্তু হয়নি আর কি, লং ডিস্টেন্স হোক আর অন্যান্য পারিপার্শ্বিকতা সবকিছু মিলে আর হয়নি। কেমন ছেলে পছন্দ আপনার? আমার ছেলে পছন্দ, ছেলে ডেফিনেটলি অনেক ম্যাচিউরড হতে হবে, আর নর্মাল লাইক লয়াল, অনেস্ট, একটু পাওয়া যায়? রোমান্টিক হতে হবে। পাওয়া যায় এখন লয়াল অনেস্ট? না, আমার তো মনে হয় না। নিজের অভিজ্ঞতা থেকে বলছেন নাকি হ্যাঁ, সার্বিক নিজের পরিস্থিতি? অভিজ্ঞতা থেকে এখন আসলে মানে এটা পাওয়া টাফ। আর তারপরে আমি যেহেতু খুবই ট্রাভেল পছন্দ করি, আমি মানে প্রতি বছরই অনেক কয়েক জায়গায় একটু যাওয়ার ট্রাই করি। সো আমার ওরকম পার্টনার পছন্দ যেও কিনা এরকম ট্রাভেল পছন্দ করে, ফুড পছন্দ করে অনেক। অনেক রিচ হতে হবে? সেরকম কিছু নাই, ভালোবাসাটাই বড় কথা আর কানেকশনটাই বড় কথা। যে ওরকম যদি কানেকশন কারোর সাথে হয় তাহলে it সে doesn't গরিব matter. হলেও চলবে নাকি? হ্যাঁ, সমস্যা নেই, আমি খাওয়াবো, সমস্যা কি? আপনি তাকে ভরণ পোষণ সবকিছু আপনার? যাক, হ্যাঁ। যাক, যারা আছে আপনার ক্রাশ, তাদের জন্য এটা গুড মেসেজ এটা হবে। আরেকটু বিষয় জানতে চাই, প্রেম এবং ভালোবাসা, কিন্তু এটার মধ্যে পার্থক্য কি সোহার কাছে? প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য হচ্ছে ভালোবাসাটা কঠিন, প্রেম তো করাই যায়। হ্যাঁ, সেটা কিভাবে? প্রেম তো করাই যায় মানে সেটা কি, কিরকম? প্রেম এখন এটা আসলে কিভাবে বলবো, মানে প্রেম দেখা যাচ্ছে এখন একটা রিলেশনশিপে থাকলে সেটাকে প্রেম বলে, কিন্তু ভালোবাসার জন্য অনেক কিছু দরকার, স্যাক্রিফাইস দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার। সো এই জিনিসটা এখন আসলে মানুষ করতে চায় না, কারণ মানুষের কাছে এত বেশি অপশনস। সো মানুষজন এখন আর স্যাক্রিফাইস মানে মাইন্ডটাই তাদের আর নেই। তা আমি বলবো যে ওটাই, যে ভালোবাসাটা আসলে আবার আসলেও ওইটাকেও টিকিয়ে রাখাটাও একটা বড় ব্যাপার, কারণ ভালোবাসা আসে আবার দেখা যায় ভালোবাসা চলেও যেতে পারে। সো এটাই যে ভালোবাসাটা টাফ। ইন্ডাস্ট্রিতে যারা মডেলিং করেন বা সিনেমা জগতে আছেন, অভিনয় করেন, এই শোবিজ অঙ্গনে যারা
বিয়ে করেন তাদের সংসার অনেকেরই দেখা যায় যে টেকে না, এটা কি কেন বলে, কেন টিকে না আপনার কাছে কি মনে হয়? যেহেতু দুজনেই অনেক লাইক প্রফেশনালি অনেক বিজি থাকে, তো তখন আর তাদের মধ্যে হয়তো বা এরকমই যে অনেক মানুষের সাথে তো চলাফেরা হয় মিডিয়া জগতের মানুষের, তো হয়তো বা ওইটা নিয়ে প্রবলেম হতে পারে, বা ওই যে বললাম যে স্যাক্রিফাইস করতে চায় না। তো সবকিছু সংসার টিকে রাখার মেন কথাই হচ্ছে কি স্যাক্রিফাইস দুজন দুজনকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আর মানে খুব সহজে যদি কেউ হাল ছেড়ে দেয় তাহলে তো সংসার টিকবে না। মানে যে খুব সহজে পেয়ে যায় সেটা আবার খুব হ্যাঁ, হ্যাঁ, সহজে হ্যাঁ, চলে যায়। খুব সহজেই চলে যায়। আচ্ছা, পরকীয়ার একটা ব্যাপার আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করছেন, মিডিয়া হুম, হুম, জগতের হুম। একজন আরেকজনের সঙ্গে, আমরা নাম না বলি, দেখা যাচ্ছে। আসলে এটা কি অনেক বেড়ে গেছে বলে মনে করেন কিনা? খুবই বেড়ে গিয়েছে সব জায়গাতেই এখন। এটা আমি বলবো যে বাংলাদেশ তো আছে মানে সব কান্ট্রিতেই। সো ওটাই মানে এখন মানুষের আসলে মধ্যে মানুষের মানে কি বলবো মানে ওই সেন্সটাই আসলে নাই, আর ওই মানে স্থির না, মানুষগুলো হ্যাঁ, খুব হ্যাঁ, হ্যাঁ, অস্থির ভাবে। খুবই অস্থির ভাবে আর কি একজনকে নিয়ে থাকার মতন ওই মেন্টালিটিটাই নাই মানুষের মধ্যে। সোশ্যাল মিডিয়া কি ইটস এটা? ভেরি স্যাড। মানে আমি নিজে খুবই একটা ওল্ড স্কুল টাইপের পার্সন। সো আমি এখনো আই বিলিভ ইন লাভ, যে কারোর সাথে ভালোবাসা বই আমার বিয়ে হবে। সো ওটাই আর কি বলবো যে এখন ওই জিনিসটাই পাওয়া যায় না। সবকিছু আপনি পাবেন পৃথিবীতে এখন, লাইক ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান আর্ন মানি, লট অফ মানি, ফেম, এভরিথিং। বাট ওই যে একটা ভালো পার্টনার, ওইটাই আমার কাছে মনে হয় যে এখন সব থেকে রেয়ার জিনিস। এলেতে থাকেন, গোল্ড ডিগার বলে একটা ওয়ার্ড আছে, খুবই ফেমাস। আর জি, আমরা হ্যাঁ। দেখি যে গোল্ড ডিগারের ক্ষেত্রে নারীদেরকে বেশি টার্গেট করা হয়। হুম, হুম, এটা হুম, কি হুম, হুম। এলেতে কি এই অবস্থা, নাকি ছেলে গোল্ড ডিগারও আছে? ছেলে গোল্ডিগারও আছে, কিন্তু কিন্তু মেয়েদের ব্যাপারে মেয়েদেরকেই কেন? বেশি বলা হয়। হ্যাঁ, হুম, কারণ ছেলেও যে এমন নেই যে না, মানে ছেলেও যখন দেখে মেয়ের অনেক টাকা পয়সা আছে, ছেলেও হুম। কিন্তু চায় যে হ্যাঁ আমি একটা মানে এর সাথে থাকতে পারলে আমার একটা ভালো লাইফস্টাইল হবে। মানে হ্যাঁ, এই জিনিসটা আসলে ডিপেন্ড করে, কারণ মানে একটা জিনিস বুঝতে হবে প্রত্যেকটা মেয়েই তো চায় সে ভালো থাকতে। হ্যাঁ, মানে একটা মেয়ের তো যদি সে নিজেকে ভালো রাখতে চায় এটা তো তার দোষ না, সবাই চায় একটা ভালো লাইফস্টাইল। তা এখন যদি সে একটা মেয়ে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারে, সে নিজে টেক কেয়ার করতে পারে, সে যদি নিজেই নিজের লাইফস্টাইলটা মেনটেন করতে পারে, তো তাহলে তো সে আরো বেটার ডিজার্ভ করতে পারে। তো এখন এটাই যে যদি এখন যে যেমন আছে তার থেকে যদি আরেকটু বেটার কাউকে চায়, তখনই আর কি ছেলেরা বলে যে না গোল্ড ডিগার। হুম। হ্যাঁ, তো হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মানে হ্যাঁ কিছু কিছু হয়তো বা মেয়ে আছে, কিন্তু ভালো ইন্টেনশন নিয়ে যারা, যেমন কেউ যদি বিয়ে করতে চায়, যে যদি কেউ চায় যে হ্যাঁ আমার একটা রিচ হাজব্যান্ড হবে, আমার মনে হয় এটা কোনো তার মানে অপরাধ দোষের না, কিছু না, কারণ অপরাধের কিছু সবাই না। একটা স্টেবল লাইফ হ্যাঁ, চায়, সবাই একটা স্টেবল মানে লাইফ চায়, সেফ একটা ওটাই। জার্নি চায় হুম, একটা হুম, হুম। মানুষের সঙ্গে, এটা তো অপরাধ হতে পারে না। কিন্তু হ্যাঁ, ওটাই। আমরা দেখি যে মেয়েদেরকে পোট্রে করা হয় এটাতে যে ও তো গোল্ড ডিগার। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম, হুম। ছেলেদের ব্যাপারে কিন্তু এটা আসে না কখনো। কেন মনে হয় আপনার যে কেন হয় না, ছেলেদেরকে কেন বলা হয় না? ছেলেদেরকে বলবে যেহেতু মনে হয় মেয়েরাই এই জিনিসটা, যে মেয়েরাই বেশি খুঁজে হয়তো, বা পার্সেন্টেজের মেয়েদেরই বেশি। আর আমাদের সমাজে তো আজ এই ছোটবেলা থেকেই তো আমরা মানে মেয়েরাই তো সবসময় মানে ছেলেদের উপর একটু বেশি ডিপেন্ড থাকে। মেয়েরা তো খেপে যাবে আপনার উপরে, যে আপনি নিজে মেয়ে হয়ে বলতেছেন মেয়েদের সংখ্যাটা বেশি, খুবই খেপে যাবে তো। তো যেহেতু মানে মেয়েরাই মোস্টলি ছেলেদের উপর ডিপেন্ড থাকে, তো এই জন্য এই জিনিসটা চলে আসছে। কিন্তু ওই যে আমি যেভাবে এক্সপ্লেন করলাম যে সব ক্ষেত্রে এটা ঠিক না আসলে। আহ, অবসর সময় সোহা কি করে? অবসর সময়ে আমার তো খুবই ঘোরাঘুরি পছন্দ। সো আই ট্রাভেল আ লট, এবং মানে আশপাশেও ড্রাইভ করি। এলেতে তো ড্রাইভ অনেক সুন্দর, ম্যালিবু অনেক সুন্দর। তো ওইদিকে যাওয়া হয়, বিচে যাওয়া হয়। আমার ফ্রেন্ড আছে কিছু, খুব ভালো ফ্রেন্ড, তো ওদের সাথে প্রায় হ্যাং আউট করা হয়। আর মানে যেহেতু বললাম আই লাভ ফুড, তো মানে নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করা হয়, এসবই আর কি। এখন আমি 5টা নাম বলবো, তাদের সম্পর্কে এক ওয়ার্ডে কিছু বলতে হবে। একটু যদি আমি কঠিন। চিনি যে অবশ্যই চিনবেন, আপনি চিনবেন অবশ্যই। আচ্ছা, আচ্ছা। জায়েদ খান। জায়েদ খান এখন কমেডি আপনার, আই থিঙ্ক। সে এখন আপনার প্রতিবেশী। হ্যাঁ, নিউ ইয়র্কে থাকে। হ্যাঁ, হুম। কমেডি। আচ্ছা, কমেডিয়ান, হ্যাঁ। সাকিব খান। um সাকিব খান, yeah, he's famous, great actor. চঞ্চল চৌধুরী। Yeah, he's definitely a great actor. আমার চঞ্চল চৌধুরীর সাথে একটা কাজ হয়েছিল অনেক আগে,
সো আমি অনেকে দেখেছি, অনেক অভিজ্ঞতাটা অসাধারণ। অভিজ্ঞতাটা একটু শুনি ছোট্ট করে, কিরকম ছিল? যে আমার জীবনের প্রথম কাজই ওনার সাথে ছিল। ওয়াও, তো গ্রেট! তখন ওনার নায়িকা ছিলাম না আমি যদিও। তো তখন আমি ওনাকে সামনে থেকে দেখেছি, সামনে থেকে শুটিং দেখেছি। সো হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, লাইক ইনক্রেডিবল। তো এই তো, হ্যাঁ। মোশাররফ করিম? মোশাররফ করিম, ওর কিছু নাটক দেখেছিলাম। হি ইজ অলসো ভেরি ফানি, অলসো ভেরি গুড অ্যাক্টর। হ্যাঁ। অপু বিশ্বাস? অপু বিশ্বাসের কাজ আমার আসলে সত্যি কথা একদমই দেখা হয়নি। ওকে জাস্ট আমি ওই যে ফেসবুকের ভিডিও থেকে দেখেছি। শি ইজ বিউটিফুল। বুবলি? বুবলি, বুবলিও অনেক সুন্দর। ওকে আমি সামনাসামনি দেখেছি। ন্যাচারাল বিউটি, সুন্দর অনেক, আর কাজ অনেক ভালো। সোয়া কি টিকটক করে? না 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 না, একদমই না। কেন করে না কেন? এখন তো অনেকেই টিকটক থেকেই অনেকে অভিনয়ে এসেছে। হ্যাঁ, আসলে ওই টিকটক কেন জানি না, মানে ওইটার মাথায় আসেনি টিকটক করা, ডান্স টান্স করে টিকটকে কখনোই না ট্রাই করা হয় টিকটক, নাই? না এখন তো রিলস, টিকটক আমি এখনো দেখি। এখন তো রিলস টিকটকের, শর্টস চলে। হ্যাঁ এখন রিল শর্টস চলে। টিকটক দেখা হয় মানুষের, কিন্তু নিজে করা হয় না। কি বলেন? এখন তো সবার হাতে হাতেই ফোন, টিকটক দেখে নিজেরা করে অর্থ উপার্জন করছে। হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে আবার মিডিয়াতে এসেছে, অনেকেই ভালো করছে তারা। না অবশ্যই, হ্যাঁ অনেক মানুষই ভালো করেছে। আচ্ছা, আর একটু জানতে চাই, আহ, অপু বিশ্বাস আর বুবলি অভিনয়ের ক্ষেত্রে কাকে আপনি উপরে রাখবেন? টাফ কোশ্চেন। টাফ কোশ্চেন এগুলো। আমি তো প্রথমেই বলেছি আমি অপু বিশ্বাসের কাজ আমি এখনো দেখিনি একটাও। বুবলিরও ভাবে দেখা হয়নি, তো আমি আসলে ভাবে জাজ তো করতে পারবো না। সিয়ামের সঙ্গে একটা সিনেমা এসেছিল জঙ্গলি, সেখানে খুব ভালো অভিনয় করেছে, অনেকেই প্রশংসা করেছে। ইয়ে আমি কিছু ক্লিপ দেখেছি, হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশে যদি আপনি কখনো সিনেমা বানান, নিজে যদি কখনো পরিচালনায় আসার কোনো ইচ্ছা আছে কিনা? হ্যাঁ এরকম ইচ্ছা আছে। আমি আসলে একবার চিন্তাও করেছিলাম যে আমি নিজেই প্রডিউস করব, নিজেই নায়িকা হব। তো ওটা নিয়ে ওই যে আমাদের জুলাই 4-এর যে ঘটনাটা হলো, ওটা নিয়ে একটা প্ল্যান ছিল, কথা বলেছিলাম কয়েকটা ডিরেক্টরের সাথে। সো হ্যাঁ, যদি কখনো করি এরকম কাহিনী নিয়েই করব, যেটা বাংলাদেশের একটা বড় হিস্ট্রি। সো জুলাই যেহেতু আসলো, জুলাই নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই, তখন দিনগুলো কেমন ছিল? দেশে তখন তো ছিলেন? আমি তো এখানে ছিলাম না। ওখানে সো আমি, আমার ফ্যামিলি ছিল এখানে, তো আমি তো অনেক টেনশনে ছিলাম। প্রতিনিয়ত ওদের সাথে কথা বলতাম। তখন তো মানে ইন্টারনেটও ছিল না, একটা প্রবলেম চলছিল। ব্ল্যাকআউট ছিল। হ্যাঁ ব্ল্যাকআউট ছিল। তো তখন এইগুলো নিয়ে মানে খুবই খারাপ গিয়েছে যে আম্মুর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। তো এই তো তারপরে তো আমি দেখলাম মানে নিউজ তো একের পর এক পাচ্ছিলাম। আসলে ইটস ভেরি স্যাড, লাইক এতগুলো মানুষ মারা গিয়েছে, খুবই খারাপ। তো যাই হোক, এখন যদি দেশের পরিস্থিতি ভালো হয়, বেটার হয়, তাহলে এই যে যেটা হলো এটার মানে এত মানুষ এত কষ্ট করলো, এটার ফলটা পাবে, না হলে তো আর কি। হ্যাঁ। যারা এই আন্দোলন করেছে তারা একটি রাজনৈতিক দল করেছে, তারা নির্বাচনে অংশ নিয়েছে, কয়েকজন এমপিও হয়েছেন। তাদের কাছে আসলে কতটা প্রত্যাশা এখন? তাদের সাথে তাদের কাছে প্রত্যাশা এটাই যে মানে যেই জন্য এতগুলো মানুষ মানে শহীদ হলো, তো তাদের জন্য যে মানে দেশটাকে আসলে এগিয়ে নিতে হবে। দেশে যে দুর্নীতি সবকিছু যে এতকাল ছিল, এগুলো বন্ধ করতে হবে। তো দেশের যাতে পরিস্থিতি আরো অনেক বেটার হয়, মানুষের অবস্থান আরো ভালো হয়, তো এগুলাই আর কি আশা ওদের পলিটিক্স কাছে। করার ইচ্ছা আছে? না না না, পলিটিক্স করা এগুলো আমি বুঝি না, পলিটিক্সে যাওয়ারও ইচ্ছা নেই। ভারতে কিন্তু, কলকাতায় কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রীরা নির্বাচন করেছেন, অনেকেই জিতেছেন। হ্যাঁ হ্যাঁ। অভিনেত্রীরা পলিটিক্সে ভালো করে, আপনার ইচ্ছা আছে? এখন ওগুলো যদি ফিউচারে চিন্তা করা যাবে, যদি দেশে চলে আসি তো তখন, বাট এখন আপাতত তো এরকম কোনো ইচ্ছা নেই এখন। অভিনয় কারা বেশি ভালো করে, পলিটিশিয়ান না অভিনেত্রীরা? আমার তো মনে হয় পলিটিশিয়ানরা কেন? খুব ভালো মিথ্যা কথা বলতে পারে। কেউ বুঝতে পারে না। হ্যাঁ, কেউ বুঝতে পারে না, ওটাই। জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। হ্যাঁ, অনেক ভালো লাগলো। সমকালের দর্শকদের জন্য কিছু মেসেজ যদি দিতে চান? দর্শকদেরকে বলবো যে আমার জন্য দোয়া করবেন, যাতে আরো ভালোভাবে কাজ করতে পারি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি ইন্টারন্যাশনালি, এবং সবাই ভালো থাকবেন। দর্শক, এই ছিল সমকাল পডকাস্টের আজকের আয়োজন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।